বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের প্রায় 1 বছর হতে চলল। আর 1 মাস হলেই তার ক্ষমতা গ্রহণ 1 বছর পরিপূর্ণ হবে। তো এই ক্ষমতা পরিবর্তনের মূল যে কথা ছিল সেটা হচ্ছে যে কর্মের নিশ্চয়তা। বিশেষ করে কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পরিবর্তনের যে আন্দোলন সূচিত হলো এবং সরকার পরিবর্তন হলো, নতুন সরকার ক্ষমতায় আসলো, তাতে কি আদৌ আমাদের কর্মসংস্থান আসলে এই 1 বছরে কতটুকু বেড়েছে? কর্মসংস্থান যে ওই অর্থে খুব বেড়েছে তাও কিন্তু না। তো কর্মসংস্থান না বাড়ার পিছনে অনেকগুলো কারণও আছে, যেমন দেশীয় বিনিয়োগ বা আন্তর্জাতিক বিনিয়োগ। এই বিনিয়োগগুলো কিন্তু এখন স্থবির হয়ে গেছে। তো কর্মসংস্থান, বাংলাদেশের মূল কর্মসংস্থান যেখানে দেশের শতকরা 60 থেকে 70% লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। তার মানে কর্মসংস্থান যদি আমাকে বাড়াতে হয়, তাহলে কিন্তু মূলত এই কৃষি এবং কৃষি সংক্রান্ত অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একজন লোক সে টাকা দিয়ে একটা রিক্সা কিনে রিক্সা চালাইলেই বা অটো চালাইলেই তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায় না, বা একজন সিএনজি চালালেই তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায় না, বা একজন চাকরিতে ঢুকলেই সেটা তার শুধু কর্মসংস্থানের ব্যবস্থা। বিষয়টা এমন না। যদি এমন হয়, সে যে জায়গায় বাস করে সেখানেই সে নিজের খাবার সে উৎপাদন করতে পারে, সে নিজের জীবনযাপন খুব সহজে করতে পারে, তাহলে কিন্তু কর্মসংস্থান হচ্ছে বলেই ধরে নেওয়া যাবে। তো এরকম বাংলাদেশে এখনও দেখা যাচ্ছে যে মোটা চাল 60 থেকে 70-75 টাকায় কিনতে হচ্ছে। এখানে ভর্তুকি দিয়ে হলেও সরকারকে এই চালের দাম 50 থেকে 60-এর মধ্যে আনা উচিত, যাতে অন্তত মানুষ কৃষিকাজে আগ্রহ পায়। এবং মাছের দাম অনেক বেশি, মাংসের দাম অনেক বেশি, এই খাতগুলোতে যেন ভর্তুকি দেওয়া হয়। বিশেষ করে জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়ে, এবং কৃষি পণ্যের উৎপাদন যদি কমানো হয়, তাহলে লোকজনের নিজের পণ্য উৎপাদন করতে আগ্রহী হবে এবং কর্মসংস্থান বাড়বে। না হলে এই বিপ্লবের আকাঙ্ক্ষার যে চেতনা ছিল সেটা অপমৃত্যু ঘটবে।